কি পরিস্থিতি, এখানে মানুষের কত কষ্টের জীবন। সেই বাড়িগুলোর মানুষের সঙ্গে একটু কথা বলবো, চলো বাড়িগুলো আগে দেখে নিই একটু। এই দেখো কি অবস্থা, এখানে মানুষ বসবাস করছে। এই জল, সেই ভারতের শেষ বাড়িতে যে পজিশনে দাঁড়িয়ে আছি, পিছনে দেখতে পাচ্ছ আকাশ কি গম্ভীর মেঘ করে এসছে, আর সমুদ্র উত্তাল হয়ে উঠেছে, পিছনে কালো অন্ধকার করে মেঘ করে এসছে। কেননা এখানে জলোচ্ছ্বাস বেড়ে চলেছে। এই জলোচ্ছ্বাসের মধ্যে দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি একটা অজানা দ্বীপে। এই দ্বীপটা সত্যি কি ভয়ঙ্কর রূপ নিয়েছে সেটা দেখতেই পাচ্ছ। বাবা, আমাকে তো ফেলে দিচ্ছে, আকাশ দেখো অন্ধকার করে এসছে। ভাবুন তো একবার, এমন একটি গ্রাম যেখানে রাস্তা শেষ হতে শুরু হয় বিশাল বঙ্গোপসাগর, আর এটাই ভারতবর্ষের শেষ গ্রাম, যার পর আর কোনো গ্রাম নেই, নেই কোনো জনবসতি, শুধু বিস্তীর্ণ সমুদ্র। আজকের এই ব্লগে আপনাদের নিয়ে চলেছি সেই অসাধারণ গ্রামের প্রতিটি কোণা ঘুরে দেখতে। কেমন এখানকার মানুষের জীবন, কেমন এই শেষ প্রান্তের প্রকৃতি, আর কেন এই জায়গাটিকে এত বিশেষ বলা হয়, সবকিছুই দেখবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে ঘাটে আমরা উঠছি, এই ঘাটটার নাম হচ্ছে পাতিবুনিয়া ঘাট। এখান থেকে আমরা চলে যাব ভারতবর্ষের শেষ গ্রাম, সেই প্রান্তে আপনাদেরকে নিয়ে যাব, দেখতে থাকো। আমরা ঘাট পাড়ে চলে আসলাম। এখানে প্রত্যেকটা টোটো ভর্তি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, যেহেতু বোট পার হওয়ার সঙ্গে সঙ্গে এখানে ঘাটে লোক চলে আসে। আর এখানে টোটো স্ট্যান্ডটা আছে, এই টোটো স্ট্যান্ড থেকেই আমরা টোটো নিয়ে নেব। চলো দেখতে থাকি। জল কি সমুদ্রের জল নাকি? বৃষ্টির জল না? আচ্ছা, এই সাইডে এটা কি নদী না খাল? জল কর খাল আছে না? বন্ধুরা, এমন একটা দ্বীপে চলে এসেছি, যেই দ্বীপটির আয়তন সর্বমোট যদি আমি বলি, তাহলে সর্বদিক দিয়ে যদি আয়তন দেখা যায় 8 কিলোমিটারের মতো রেঞ্জ হবে। আর এই 8 কিলোমিটার এরিয়া ধরে এই দ্বীপটি, এখানে চলাচলের একমাত্র যানবাহন হচ্ছে টোটো। পার্সোনাল বাইক টাইক আছে অনেকেরই, বাট এখানে আপনারা 4 চাকা খুব কমই দেখতে পাবেন। 4 চাকা নেই বললেই চলে। আর মধ্যে টোটোর চলনটাই বেশি এখানে, টোটো দিয়েই পরিবহনটা বেশি চলছে এখানে। চলো আরো অনেকটাই যাব। দাদা, এই জালটা কি নতুন? তো এইটা কি ইলিশ ধরা জাল? আচ্ছা, এই ইলিশ ধরা কি মরশুম শুরু হয়ে গেছে? হ্যাঁ, তাহলে আপনাদের এখানে যখন পোর্টাল হয় তখন কি এই সব সব ডুবে গেছে, নদী বাঁধ দেখা যায় পুরো ভাঙা, ভাঙা না? কিচ্ছু নেই। কিছু নেই। এবার যাচ্ছে আমার তো বাড়িতে ওখানে নদী ধারে ছিল, আচ্ছা, চিতে আর ওখানে থাকিনি, ভেঙে চলে গেছিল, আবার এখানে পালিয়ে। মানে নদীতে সব খেয়ে নিয়েছে। হ্যাঁ, 20 বিঘা জমি চলে গেল নদীতে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি পুরো একদম বঙ্গোপসাগরের শেষ প্রান্তের দিকে, মানে সামনেই একটু এগিয়ে গেলেই আমরা বঙ্গোপসাগর দেখতে পাবো। আর এই সমস্ত জায়গাগুলো দেখুন, যখন ভরা কোঠালে বা বান আসে, অনেক সময় যেগুলো প্রাকৃতিক দুর্যোগের সময়, এই সমস্ত জায়গায় পুরো 6 ফুট 7 ফুট করে জল চলে আসে। মানুষের তখন বসবাসের অনেক কষ্ট হয়। এখান থেকে তখন তাদেরকে ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হয় এবং তাদের আগে থেকেই সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়, এখান থেকে তাদেরকে তুলে নিয়ে চলে যাওয়া হয়। আর এই সমস্ত বাড়িঘরের অবস্থা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যেই জায়গায় আছি আমি, এটা হচ্ছে ভারতবর্ষের শেষ সীমানা বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরের পরেই আর কিছু নেই। ওই দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে, কিন্তু এই শেষ সীমানায় যে বাড়িগুলো আছে, সেই বাড়িগুলোর মানুষের সঙ্গে একটু কথা বলবো। চলো বাড়িগুলো আগে দেখে নিই একটু। এই দেখো কি অবস্থা, এখানে মানুষ বসবাস করছে। এই মুহূর্তে যেই জায়গায় দাঁড়িয়ে আছি, সেটি হলো ভারতবর্ষের শেষ সীমানা। সামনেই বঙ্গোপসাগর, বিশাল এই বঙ্গোপসাগর, উত্তাল বঙ্গোপসাগর। এই উত্তাল বঙ্গোপসাগরের ওধারে আর কিছুই নেই, সমুদ্র। ঠিক আছে, তো এইখানে মানুষের জনজীবন কত কষ্টের। আর এইখানের যে লাস্ট বাড়িটি আছে, এই বাড়িটি আপনাদেরকে দেখাই একবার। এরপরে আর কোনো বাড়ি নেই।
এই যে দেখতে পাচ্ছেন গাছ, এই বাড়ি, এখানে জল জমে আছে, এখানে মানুষ কত কষ্ট করে বসবাস করে সেটা দেখাবো। চলো এখান থেকে একটা মানুষের সঙ্গে একটু কথা বলে নেই, ওই বাড়িওয়ালার সঙ্গে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে দাঁড়িয়ে আছে এই লাস্ট বাড়ির সদস্য। তো চলুন ওনার কাছ থেকে জেনে নেবো কিভাবে ওনারা এখানে জীবনযাপন করেন। তো ভাই আপনার নামটা একটু বলবেন। শেখ মনিরুল ইসলাম। শেখ মনিরুল ইসলাম। আচ্ছা, তো ভাইজান দেখতে পাচ্ছি এই ভারতবর্ষের শেষ বাড়িটি আপনার, আর এই পাশেই বঙ্গোপসাগর। তো কত বছর ধরে আপনারা এখানে বসবাস করছেন? এখানে আমার দাদুর আমল থেকেই আমরা আছি। নদী অনেকটা দূরে ছিল, নদী মানে পরপর কুল খেয়ে খেয়ে এই পর্যন্ত এসে ঠেকছে। আচ্ছা, এখানে যখন বন্যা হয় বা ফ্লাড হয় আর জলোচ্ছ্বাস বেড়ে যায়, তখন কি আপনারা এখানে থাকেন নাকি অন্য জায়গায় চলে যান? না, আমরা তখন অনেক সময় ফ্ল্যাট হয়েছে, আমাদের সরকার থেকে তুলে নেওয়া হয়, অনেক সময় থাকা হয়। বাচ্চা কাচ্চা এই আসে, আমাদের বহুত ক্ষতি, ছাগল টাগল যাই ছিল সবাই চাপাই গেছে। মানে বড়, হ্যাঁ সেরকম কিছু নেই, বড় ঘর দুয়ার ছিল, সবাই মাটির ঘর, তো সবাই ভেসে চলে গেছে। তো ভাইজান আপনি কি করেন? এমনি খাটাখাটনি করে খাই, দিন মজুর। তো এই যে আপনার সমুদ্রের পাশেই বসবাস করেন, ক্রমশই তো বাঁধ ভেঙে চলে আসছে, তো এখানে বসবাস করতে আপনাদের ভয় পায় না? আমাদের ছোটবেলা থেকে থেকে এখানে ভয় যদিও লাগে না, কিন্তু খুব আতঙ্কের মধ্যে থাকি। বাচ্চা কাচ্চা তো, আমরা বড়রা আমরা ঠিক আছি, বাচ্চাদের নিয়ে খুব আতঙ্কের মধ্যে থাকি। কোনো সময় নদী ঠেপে চলে আসে, অনেক সময় তো ভেঙে চলে আসে, আসলে বহুত ক্ষতি হয় আমাদের, বহুত সমস্যার মধ্যে থাকি বাচ্চা কাচ্চা নিয়ে। তো সরকার থেকে কোনো রকম উন্নয়ন বা এই মেনল্যান্ডে বসবাস করার জন্য জায়গা দিচ্ছি, এরকম পুনর্বাসনের ব্যবস্থা করব, এরকম কোনো সরকার থেকে কোনো কি অফার টফার আসে না আপনাদের? না, এরকম কোনো অফার নেই। আর আমাদের কোথাও আর জায়গা নেই যে যাওয়ার মতো, আমাদের এইটুকু জায়গা ছাড়া কোথাও যাওয়ার মতো নেই। 2 শতক জায়গার করে আমাদের বাড়ি। তো এখানেই কি এটা আপনার নিজ বাড়ি? এইটা নিজ বাড়ি। সত্যি এখানে এসে আমরা প্রচন্ড ভয় পাচ্ছি। এখানে কিভাবে আপনারা বসবাস করেন? পাশেই সমুদ্র। তো এই 2 বছর আগেই যে ফ্লাডটা হয়েছিল, তাতে কি আপনার বাড়ি ঘরে কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল? হ্যাঁ, ইয়াসে ভেসে গেছিল পুরো। ইয়াসে পুরো আমাদের মানে 1400 টালির বাড়ি ছিল, আর 3-4 কামরা ঘর, রান্নার শাল টাল সবাই ছিল। ইয়াসে এত জল বাড়া ছিল, ওই সময় পুরো কাঁচা ইটের 12,000 ইটের ঘর ছিল। ওই সময় একদম ইটের নোনা জল ওঠার কারণে একদম ইটটা মোমের মতো পগলে গেছে। পগলে যাওয়ার কারণে একদম মানে ভেসে একদম মাটির সমান লেভেল হয়ে গেছে ঘর দুয়ার। ওই সময় আমরা বাড়িতেও ছিলাম না, ওই সময় সাগরে ছিলাম। ওরা ওই সময় লকডাউনও ছিল, ইয়াসের সময় রমজান মাস সেই সময় আমাদের ছিল, আর ওই সময় ইয়াসে লকডাউনও ছিল। বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি? বহুত ক্ষতি হয়েছে, বহুত। 6-7 লাখ টাকার মতো। না, এই ছাগল টাগল গুলো ছিল, ওইগুলো চেপে গেছে, মানুষের কিছু ক্ষতি। তো আপনার বাড়িটা দেখলাম ভারতবর্ষের লাস্ট বাড়ি। তো এই বাড়িটার একটু ভিডিও নিতে চাই আর সকলকে দেখাতে চাই যে এখানে কিভাবে কষ্টের সঙ্গে বাস করছেন। আপনার অসুবিধা আছে? না। এই যে এত কষ্ট করে বসবাস করছেন, সেটাই দেখাতে চাই মানুষকে। এই হচ্ছে ভারতবর্ষের শেষ সীমানা, এইটা হচ্ছে বঙ্গোপসাগর, এই বাঁধের ওই পারে। আর এই বাড়ি একদম শেষ বাড়ি, দেখতেই পাচ্ছেন এই শেষ বাড়ি। এই বাড়ির কেমন কি অবস্থা, কিভাবে মানুষ বসবাস করে তা একটু নিয়ে দেখাবো। চলো বাড়ির মধ্যে যাচ্ছি, অবস্থাটা দেখো। খুব কষ্টের মধ্যে বসবাস করে এখানে মানুষ। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অল করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। এইখানে এমন একটা পজিশনে এসে আটকে গেছি, এই ভয়ঙ্কর দ্বীপের মাঝখানে। কালবৈশাখীর ঢেউ, কালবৈশাখীর ঝড়, আর এই ঝড়ের মধ্যে আটকে গেছি। সামনে দূরে দেখতে পাচ্ছ আকাশ অন্ধকার করে মেঘাচ্ছন্ন হয়ে এসেছে, আর এই বিশাল ঢেউ। জানি না বাড়ি ফিরতে পারবো কিনা। এখনো নদী বাঁধ সতর্কতা জারি করে দিয়েছে, এখান থেকে এই মুহূর্তে আর যাওয়া নিষেধ করে দিয়েছে, কিন্তু কিভাবে ফিরবো সেটাই বুঝতে পারছি না। বন্ধুরা, একটু আবেগী হয়ে গেলাম, কেননা এখানে এসে যখন ভিডিও করছিলাম, একজন মধ্যবয়সী ভাইজান বলবো, কেননা এই যে রাজ্যের শেষ বাড়ি যেটা বলছি বঙ্গোপসাগরের ধারে, ওনার বাড়ি, ওনার সাইডে এই পুরো দৃশ্যগুলো যখন শ্যুট করছিলাম, তখন উনি একটাই কথা বললেন, আমাদের সঙ্গে বাইট দিয়েছিলেন, কিন্তু দেওয়ার পরে
উনি আমাদেরকে বললেন যে ভাইজান আপনারা খাওয়া দাওয়া কোথায় করছেন, কোথায় উঠেছেন। তা আমরা বললাম যে আমরা শ্যুট করে এখান থেকে চলে যাব আমরা। তো উনি তখন বললেন যে আপনারা হচ্ছেন আমার কলেমার ভাই। মানে কথাটা কত বড় বুঝতে পারছেন, যেটা সোজা এই দিলে লাগে। ওনার হয়তো গরিব হতে পারে কিন্তু ওনার মন অনেক বড়। তার একটাই কারণ, উনি আমাদেরকে বললেন যে আপনারা হচ্ছে আমার কলেমার ভাই। দুপুরবেলা যা হবে দুটোখানি শুধু মধু যেটাই হোক আপনারা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবেন। এবং জুম্মার নামাজ একসঙ্গে পড়লাম, পড়ার পরে উনি আমাদেরকে ডেকে নিয়ে সঙ্গে করে নিয়ে এসেছেন ওনার বাড়িতে দুটো খাওয়া দাওয়া করানোর জন্য। তো এটার ভাষা বলে বোঝানো যাচ্ছে না, আর এটা বলতে পারবো না। এবার এখানে অনেকেই আপনারা বলতে পারেন অনেক কথা, সেটা আপনাদের অভিমত, সেটা আর বলবো না। তো চলুন, উনি আমাদেরকে ধরেই নিয়ে চলে এসেছেন বলতে গেলে চলে, যে আমার বাড়িতে আজকের মেহমানদারি আপনারা করবেন। তো বাধ্য আমরা চলে আসলাম। চলুন, এই বাড়িতেই কিন্তু আমাদের সেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে ওই ভাইজান। শুধু উনি একটাই কথা বললেন আমাদের, এবং দুপুরে আমাদেরকে ইনভাইট করলেন খাওয়া দাওয়ার জন্য। আমি আর আমার বন্ধু সামনেই আছে, ও ভিডিও করছে, তো জোর করেই আমাদেরকে নিয়ে এসছে। চলুন দুটো খাওয়া দাওয়া এখানে করে নেব। তো খাবারের টেবিলে বসে পড়লাম, দেখতেই পাচ্ছ ভাত চলে এসেছে, দুই ভাই বসে গেছি। আল্লাহু আকবার। চলো, এখানকার মানুষের অতিথি আপ্যায়নটা দেখেছেন, সত্যি আশ্চর্য হয়ে যায়। যত দেখছি তত আশ্চর্য হয়ে যাচ্ছি এখানকার মানুষের মনটা দেখে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্লেটে খাবার চলে এসেছে। এই যে মাছটা দিয়েছে এটা সমুদ্রেরই মাছ, ফেসা মাছ বলছে। সামুদ্রিক মাছ যদিও আমি খাই না, তারপরেও দিয়েছে। আজ প্রথম লাইফে টেস্ট করে দেখব, কেন আমাদের ওদিকে যে মাছটা পাওয়া যায় সেটা কিন্তু এখান থেকে যায়, আর সেই মাছের আর কোনো স্বাদ থাকে না, কিছুই থাকে না। আর এই দাদা বা ভাইজান ইনি একদম পুরো নিজেই কিন্তু এই সমুদ্র থেকে ধরেছে সেই মাছ, ফেসা মাছ। ঠিক আছে, এইখানে মাংস আছে, এটা পমফ্লেট আছে। তো মাশাআল্লাহ, এটা হয়তো আমাদের নসিবে ছিল, আল্লাহই ভালো জানে। কেন ওই একটা প্রবাদ বাক্য আছে, দানে দানে মে লিখা হয় খানে ওয়ালা কা নাম, সেরকম কিছু হয়তো হবে। তো আমরা ভাবতেও পারিনি আজকের এরকম সিচুয়েশনে, এরকম জায়গাতে একটা আমরা দুপুরের লাঞ্চটা করব। তো চলো, খাওয়ার টেস্টটা কেমন হয়েছে সেটাও জানাবো অবশ্যই। আর অবশ্যই আমরা ভিডিওটা দেখুন, আরো কিছু কথা আপনাদেরকে বলবো অবশ্যই। দেখুন আমরা খেয়ে দেখাচ্ছি। এটা এই ফেসা মাছ, ফেসা মাছটা দেখতে পাচ্ছেন, অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট। ফেসা মাছটা আমার ভাইজান ওই হাত কাটছে, উনি কিন্তু জাল দিয়ে সমুদ্র থেকে ধরেছেন। তো ওই ফেসা মাছটা এখন খেয়ে দেখাচ্ছি অ্যাকচুয়ালি সমুদ্রের মাছের টেস্টটা কেমন, কি অসাধারণ। না, একটা কথা এখানে কিন্তু বলতে হবে ভাইজান, ওই যে আমাদের ওখানে বরফ নেই, বিনা বরফে মাছ, বিনা বরফে। আমাদের ওখানে যে মাছগুলো যায়, সামুদ্রিক মাছগুলো, সেই মাছগুলোর আর কোনো হাল থাকে না। মানে সেই মাছগুলো বরফ দিয়ে সেই মাছের অবস্থা শেষ হয়ে যায়। আর আমি সত্যিকার আজ অব্দি আমি কখনো সামুদ্রিক মাছ খাইনি, মানে আমার ওটা ভালো লাগে না। কিন্তু আজকে প্রথমবার এই ফেসা মাছ আর এই মাছটা দেখে মানে খাওয়া শুরু করলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন।